নমস্কার সবাইকে। আমরা প্রশ্ন উত্তর করব। আজকে প্রথম প্রশ্ন হয়েছে মাননীয় সদস্য শ্রী বিরোধী সেনাপতি। দ্বিতীয় প্রশ্ন হলো সেন্টারটি কোন অর্থনৈতিক পরিচালিত এবং বছরে কত অর্থ খরচ হয়? উত্তরটা হচ্ছে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এন্ড এমপাওয়ারমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থ থেকে পরিচালিত হয়। বাৎসরিক আনুমানিক 30,56,700 টাকা গত ছেলের খরচ হয়েছে। সাপ্লিমেন্টারি বিষয়, কতজন শিক্ষক নিয়োগ আছে এবং কতটি ক্লাস আছে? যেহেতু আমি প্রথমেই আপনাকে বলেছিলাম যে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস গভর্নমেন্ট পরিচালিত, এটা ফেডারেল এজেন্সি দ্বারা, এটা আমরা দেখি না। আর এটা কৈলাসহরে যেটা এটা একটা এনজিও রান করছে, এটা এনজিও দ্বারা পরিচালিত এবং আরপিডব্লিউডি অ্যাক্টের অন্তর্গত রেজিস্ট্রেশন রয়েছে। সেটা সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তরের কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সও তারা পায় না। আমরা কোনো ধরনের অর্থ তাদেরকে প্রদান করি না। আর এই মুহূর্তে আমার কাছে যেহেতু আগে আমি নিশ্চয়ই সেটা খোঁজ নেব কতজন টিচার রয়েছে, সেটা সোশ্যাল জাস্টিস যে কাজ করে এবং তাদের পড়াশোনার বিষয় দেখে, যার মধ্যে হচ্ছে ফান্ডামেন্টালস একটা আমাদের নন্দননগরে রয়েছে, তারা সেটা নিয়ে কাজ করে। বিদ্যা ওয়েলফেয়ার সোসাইটি জগন্নাথ বাড়ি রোড আগরতলা, তারাও সেটা নিয়ে কাজ করে। আরেকটা হচ্ছে অভয় মিশন গোকুলনগর বিশালগড়, তারাও সেটা রয়েছে, যার মধ্যে 41 জন গার্লস রয়েছে। বিদ্যা ওয়েলফেয়ার সোসাইটি, সেখানে 24 জন রয়েছে, বয়েজ 19 জন, গার্লস 5 জন রয়েছে। ফান্ডামেন্টালস যেটা রয়েছে সেখানে বয়েজ 44, গার্লস 43। তো আরো 3টা সংস্থা কাজ করে। কৈলাসহর যেটা, সেটা অনেক পুরনো, আমি যেটা জানি বোধহয় সেটা 70 দশকে শুরু হয়েছে, সেটা একদম প্রাচীন। তো যেহেতু আমার আগের যে প্রথম যে প্রশ্নটা ছিল সেখানে শিক্ষক সম্বন্ধিত কোনো লেখা ছিল না স্পেসিফিক, তার জন্য সেই উত্তরটা আমার কাছে নেই। পরবর্তী সময় সেটা আমি আপনাদের পৌঁছে দেবো, মাননীয় যিনি প্রশ্নটা এনেছেন আমি ওনার কাছে পৌঁছে দেবো। But the answer should be specific for the question. কোয়েশ্চন এরকম ছিল না, কোয়েশ্চনটা অনলি কোয়েশ্চনটা ছিল ত্রিপুরা কৈলাসহর মুখবুদ্ধি সেন্টারটাতে কতজন ছাত্রছাত্রী রয়েছে। দ্বিতীয় প্রশ্ন ছিল সেন্টারটি কোন অর্থে পরিচালিত হয়। এই দুটো প্রশ্ন ছিল, তার উত্তর দিয়েছি আমি, কিন্তু কতজন টিচার রয়েছে বা আরেকটা আপনি যেটা বললেন যে একটা মাত্র সেন্টার, একটা সেন্টার, সেটাই আপনাকে বললাম। এটা ছাড়াও আরো 3টা সেন্টার রয়েছে, আরো 3টা সেন্টারে অনেক বাচ্চারা রয়েছে। আপনি যেহেতু টিচার সম্বন্ধে জানতে চেয়েছেন, লিখিত দিন, আমি আপনাকে আনসার দিয়ে দেব। Very important, sir. সব বিধানসভায় যার কিছু আসে সব ইম্পর্টেন্ট। ভিডিও কোশ্চেন করেছেন, ভিডিও কোশ্চেন সাপ্লিমেন্টারি করেছেন, না প্লিজ এরকম অসম্পূর্ণ তথ্য দেয়।
ফিডব্যাক নিয়ে আসেন আপনার তরফ থেকে উইক হওয়া উচিত স্যার যে মুখ বডি সেন্টার স্পিচ হেলথ সেন্টার শুধু ওই তিনটা কি কি আছে সরকারেরও একটা এই অবৈধভাবে আছে আরে না আমি বলেছি উনি বলেছেন আমার প্রশ্ন শুনুন আগে আমরা বলতে মাননীয় বলতে আরো আছে না না আমার প্রশ্ন শুনুন আগে একটু আপনি এখানে কৈলাসহরে একমাত্র মুখ বডি সেন্টার কোন প্রশ্ন ছিল এই উত্তর তাহলে একটা একটু অ্যাডমিট হলো অন্তত 15 দিন আগে হয় মন্ত্রী অন্তত সেই স্কুলটা কোন জায়গাতে কবে থেকে শুরু হয়েছে কজন ছাত্রছাত্রী কজন শিক্ষক আছেন এইটুকু বলতে পারবেন না এটা তো যে কোনো দপ্তরে নেই আপনারা চাইছি আমি কিন্তু উত্তর এখন নেই কিন্তু আপনি রুলিং দিন প্রত্যেক মন্ত্রীকে এইভাবেই সাপ্লিমেন্টের জন্য তৈরি হয়ে আসতে হয় এইভাবে বলা হয় না পরে প্রশ্ন দিন আমি যাবো না না আমাদের ক্লাসিস হাউস না না উত্তর দিন না আপনি স্যার না না আপনি অজয় স্যার বিতর্ক রেসপন্সিবিলিটি আপনি বিতর্ক বাড়ানোর বিতর্ক নয় স্যার বিতর্ক আপনি বিতর্ক না না তথ্য দিয়েছেন তথ্য আপনাকে দিয়ে এটাকে বলে বার করেন প্লিজ মাননীয় সদস্য পরবর্তী প্রশ্ন করতে দীপক কোশ্চেন বলেন আপনার অর্ডার যে কোশ্চেন আগে যায় বলুন My repeated question, star 1 2. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী সেন মহোদয়, যে প্রশ্ন করেছেন প্রশ্নের 1 নম্বর হচ্ছে এটা কি সত্য বিলুনিয়া মহকুমা ফার্স্ট রেফারেল হাসপাতালে ওপিজি ডেন্টাল এক্স-রে মেশিন বসানোর পরিকল্পনা স্বাস্থ্য দপ্তরে রয়েছে? উত্তর, ইন্ডিয়ান পাবলিক হেলথ সেন্টার অনুসারে IPHS মহকুমা হাসপাতালে ওপিজি যেটাকে অর্থোপেডিক বলা হয় সেই ডেন্টাল এক্স-রে মেশিন বসানোর কোনো সংস্থা নেই। প্রশ্ন যদি থাকে তবে কবে নাগাদ চালু হবে বলে আশা করা যায়? উত্তর হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে আশা সাপ্লিমেন্টারি স্যার, এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট কেস আছে। আমার প্রয়োজনীয়তা এটা বোধ করছে বিলোনিয়া মানুষ, সেই জন্য এই দাবি উত্থাপন করেছি। দাম খুব কম, 9 থেকে 10 লাখ টাকা। আমি অনুরোধ করবো বিষয়টিকে বিবেচনার সঙ্গে দেখা যায়। পরবর্তী প্রশ্ন রয়েছেন মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয় স্যার স্টার কোশ্চেন নাম্বার 2 মাননীয় বিধায়ক শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয় প্রশ্ন করেছেন। তার 1 নম্বর প্রশ্ন হচ্ছে বর্তমানে রাজ্যে নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন অনুযায়ী মোট কতজন নার্স ক্যাডার রয়েছে? উত্তর, বর্তমানে রাজ্যে রেজিস্টার সরি স্যার 2-1 হয় 2-1 প্রশ্ন নাম্বার 1 আমি বিধায়ক শ্রী জিতেন্দ্র চৌধুরী বলেন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে রাজ্য সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মরত কর্মচারীদের এবং তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সংক্রান্ত চাহিদা প্রকল্প রাজ্যে চালু হয়েছে। উত্তর হচ্ছে সম্প্রতি ত্রিপুরাজ্যে 15 ফেব্রুয়ারি 2024 চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 নামে একটি সরকারি স্বাস্থ্য বীমা প্রকল্প শুরু হয়েছে। তো রাজ্য সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মরত যারা কর্মচারীরা আছেন তারা যারা অন্য কোনো সরকারি বীমা প্রকল্পে অন্তর্ভুক্ত নন, যারা মেডিকেল অ্যালাউন্স সারেন্ডার করবেন সেই সমস্ত কর্মচারীদের এবং ওনাদের পরিবারের সদস্যদের CMKY 2023 প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যদি চালু থেকে থাকে তাহলে এখন পর্যন্ত মোট কতজন কর্মচারী এই প্রকল্পে সুযোগ গ্রহণ করার জন্য নাম নথিভুক্ত করেছে? উত্তর হচ্ছে মেডিকেল অ্যালাউন্স সারেন্ডার বিষয়ে কোনো তথ্য এখন পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা যায়নি। অতএব গাইডলাইন অনুসারে গ্রুপ
সি এর গ্রুপ ডি পদে কর্মরত কোনো কর্মচারী মেডিকেল অ্যালাউন্স সারেন্ডার না করা সাপেক্ষে সিএমডিএ 2023 প্রকল্পের আওতায় আসে। প্রশ্নটি উক্ত প্রকল্পের রাজ্য সরকারের মোট কত অর্থ প্রদান করেছে? উত্তর হচ্ছে 23-24 অর্থ বছরের বাজেটে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্পের জন্য 59 কোটি টাকা বরাদ্দ করা হয়। পরবর্তী প্রশ্ন করতে হচ্ছে শ্রীমতী স্বপ্না দাস পাল মহোদয়া। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার স্টাফ কোয়েশন নং 26 মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়িকা শ্রীমতী স্বপ্না দাস পাল মহোদয়া কোশ্চেনের প্রশ্ন 1, সুরমা বিধানসভার অন্তর্গত দুর্গাচৌমুহনী বাজারে একটি গেস্ট হাউস তৈরি করার কোনো পরিকল্পনা সরকারের আছে কি? দুর্গাচৌমুহনী বাজারে একটি গেস্ট হাউস তৈরি করার কোনো পরিকল্পনা আপাতত নেই। প্রশ্ন 2, থাকলে কবে নাগাদ কাজ শুরু হবে বলে আশা করা হয়? উত্তর 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে 2 নম্বর প্রশ্ন প্রযোজ্য। সাপ্লিমেন্টারি স্যার, সুরমা বিধানসভায় একটি বলতে গেলে একটি খুবই পিছিয়ে পড়া বিধানসভা। সেই জায়গাতে রাজ্য সরকারের বিকাশের যে সরকার চলছে, সেই বিকাশের যে উন্নয়নের ছোঁয়া, সেই উন্নয়নের ছোঁয়া সুরমা বিধানসভাতে প্রত্যেকটা এলাকায় পৌঁছে দিচ্ছে। তো সেই জায়গাটা যদি আমরা লক্ষ্য করি যে আমাদের যে সুরমা বিধানসভা, সেই বিধানসভার বাইরে থেকে বিধানসভার অনেকেই আছেন এই বিধানসভাতে, কিন্তু বর্তমান সময়ে আমাদের এই সুরমা বিধানসভার কোনো গেস্ট হাউস না থাকার কারণে আজকে যারা অতিথি আসেন এই বিধানসভাতে, বিশেষ করে বা কোনো অফিসিয়াল কাজে যদি বাইরে থেকে কেউ আসেন, আমাদের তাদেরকে জায়গা দেওয়ার মতো তেমন কোনো ব্যবস্থা নেই। তার জন্য আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়ের কাছে এবং রাজ্যের যিনি আদরণীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমি আবেদন রাখবো যে আমাদের সুরমা বিধানসভা যেহেতু রাজ্যের মধ্যে একটি বিধানসভা, সেই বিধানসভা যাতে আমরা উন্নয়নের জোয়ারে পৌঁছে গেছে সেইভাবে যেন একটি সেই জায়গাতে যেন আমাদের একটি গেস্ট হাউস করার পর সেই আশাটুকু আমি রাখবো। নমস্কার। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন করতে হচ্ছে শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়। Question number 34. माननीय स्पीकर सर, माननीय সিনিয়র বিধায়ক গোপাল চন্দ্র রায়ের প্রশ্নটা হলো রাজ্যের নথিভুক্ত বেকারদের বেকার ভাতা প্রদানের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর বর্তমান রাজ্যের নথিভুক্ত বেকারদের বেকার ভাতা প্রদানের কোনো পরিকল্পনা নেই। দ্বিতীয় প্রশ্নটা থাকলে কবে নাগাদ বাস্তবায়িত করা হবে? যেহেতু প্রথম প্রশ্নেই আসছে না, তাহলে দ্বিতীয় প্রশ্নগুলো উত্তর দেন। ধন্যবাদ। আপনি বেকার সম্পর্কে সব প্রশ্নে আমার ক্যাবিনেট করে দিয়েছেন। স্যার, মাননীয় মন্ত্রীজি জানাবেন যে নথিভুক্ত টোটাল বেকারের সংখ্যা কত এবং আপ টু 12 কত এবং গ্রাজুয়েট কত, মাস্টার ডিগ্রি কত, পিএইচডি। টোটাল বেকারের সংখ্যা যদি আমি বলি, এটা একটা রেফারেন্স গ্রেডও আছে। 2018-19 যদি দেখি তাহলে আমরা 18তে যখন এই গভর্নমেন্ট আছে তখন আমাদের রাজ্যে বেকার সংখ্যা ছিল 7,41,305 জন। ক্রমশ এটা প্রতি বছর, এটা সরকারি তথ্য অনুযায়ী সার্ভে হয়, PLFS যে কেন্দ্র সরকারের যে সার্ভে হয়, পাইওনিক লেবার ফোর্স সার্ভে, সেখানে বলা হয়েছে 18-19 ত্রিপুরায় যে এভারেজ গ্রামীণ এবং শহর মিলে 8.7% ছিল। 19 এবং 20 সেটা দাঁড়িয়েছে 4.8%, 20-21 সেটা দাঁড়িয়েছে 4.2%, 21 এবং 22
সেটা দাঁড়িয়েছে 4.1%। 22 এবং 23 ফাইন্যান্সিয়াল অর্থাৎ যে বছরটা শেষ হচ্ছে সেই বছর সেটা 3.2%। অর্থাৎ ক্রমশই এই বছর যদি আমি সংখ্যাকে বলি তাহলে সংখ্যাটা হলো 3,29,000 জন আনএমপ্লয় আমাদের কাছে রেজিস্টার্ড রয়েছে ক্লাস 8 থেকে একদম পিএইচডি হোল্ডার। আর যদি সংখ্যাটা বললেন সেটা লিখিত আমি আপনার কাছে পাঠিয়ে দেবো, যে লিখিতটা সেটা আপনাকে আমি দিয়ে দেবো। সাপ্লিমেন্টারি স্যার লেটেস্ট আজকে আমি ডাউনলোড করি আনএমপ্লয়েড রেট ইন দ্য ইন্ডিয়া সব বের করছি, ত্রিপুরা হলো 14.3%। এখন বেকার আমি আপনাকে দিতে পারি প্লিজ, আমি প্রত্যেকে পেয়েছেন। এটা নেটের থেকে ডাউনলোড করেছি। হ্যাঁ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কেন্দ্রীয় সরকারের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওয়েবসাইট থেকে বের করে স্যার ক্যাটাগরি আপনার ডাবল ইঞ্জিনিয়ার প্রতিনিধি আস্থা আমাকে সেকেন্ড ফোর স্যার এই যে আপনারা ঘর ঘরে রোজগার এখানে এখন আছে, প্রোভাইড ওয়ান জব অপরচুনিটি টু এভরি হাউস হোল্ড মালতি or approach. তাহলে ঘর ঘরে রোজগার 18 টাকা করে। এখন আপনারা বলেছেন সপ্তাহ 7 সপ্তাহ বিকাশ, এখন সপ্তাহ 7 সাপ্লিমেন্টারি আসতো না স্যার, রেলেভেন্ট সপ্তাহ আসতো না, বেকারদের আসতো না। আমরা বলছি সাপ্লিমেন্টারি রিলিজ করুন। স্যার আপনারা যেটা কমিটমেন্ট করেছিলেন তার একটু পাওয়া যে ঘরে ঘরে রোজগার সেটাতে এখন বেকারদের জন্য আমরা বলেছি আমাদের বক্তব্য হলো যে তাদের জন্য একটা বেকার ভাতা মিনিমাম, কারণ বেকাররা আপনাদের নেশার যে বাজার চলছে সেটা চাকরি ভবঘুরে একটা তো কিছু করবে, এসেই 50,000 চাকরি এটাও পারেন, পোস্ট খালি হচ্ছে। আর আমি স্ট্যাটিস্টিক দিয়ে বলতে পারবো যখন আপনারা এসেছিলেন যত এমপ্লয়ি ছিল এখন দিন কমছে, আপনারা প্রথমে ফিল আপ করছেন না, এখনই শুনে এখন মাননীয় মন্ত্রীর কাছে আপনার তরফ থেকে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী আছে ওনাকে ভালো মানুষ বলছে। আপনি মনে রাখবেন স্যার, সুধীর বাবু থার্ড পে কমিশন চাওয়ার পরে আজও বেঁচে আছে। আপনি সাপ্লিমেন্টারি বলতে গেলে পুজো দিতে গেলে একটু আয়োজন না স্যার, আপনারা বলি এইভাবে ইউ শুড নট বি ওয়ান অফ দ্য না বন্ধ। হ্যাঁ বন্ধ স্যার, না না, যান্ত্রিক গোলযোগ, জায়গা যান্ত্রিক গোলযোগ। বলুন বলুন। স্যার আমি বলব মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন যে বেকারদের ঘরে চাকরির ব্যবস্থা বাজেট যখন আর কিছু নেই, ঠিক আছে, আমি বলছি যে বেকারদের বেকার ভাতা দেওয়া কোনো পরিকল্পনা দেবেন কি, এই আশা দেওয়া হচ্ছে। এটা তো আমাদের বলছে। মন্ত্রী মহোদয় যে তথ্য দিয়েছেন সেই তথ্যটা সম্পূর্ণ ভুল। 7 ফেব্রুয়ারি পত্রিকায় সিএমআই রিপোর্ট আমি দেখাতে পারি 16.3% হচ্ছে ত্রিপুরার বেকার সংখ্যা। মানে আরো 200% এটা নিয়ে কিন্তু এর আগে 7 পরে এখন ঠিক আছে। দেখুন, আপনার কথা মাননীয় স্পিকার স্যার, মাননীয় স্পিকার স্যার, ওই পত্রিকা আর সোশ্যাল মিডিয়াতে কি লিখলো এটা দিয়ে যদি আমি তথ্যটা বলি তাহলে মনে হয় ঠিক হবে না। আপনারা যেহেতু ডিপার্টমেন্টের কাছে কোয়েশ্চেন করেছেন, তো আনসারটা ডিপার্টমেন্ট যেটা দেবে সেটাকে আপনাকে মানতে হবে। আর যদি মনে হয় সেটা তথ্য সঠিক নয় তাহলে জানার জন্য আরটিআই বা কোনো ব্যবস্থা থাকতে পারে। পত্রিকাতে কি লিখলো এটা কি আমাদের বিধানসভাতে মানতে হবে। আর আপনি ওয়েবসাইট 1 লক্ষেরও বেশি ওয়েবসাইট রয়েছে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে, সেখান থেকে কোনো তথ্য বের করে আপনি বলবেন 13% 14% মানতে হবে, সেটা ঠিক নয়। আমি যেটা বলছি এটা সরকারি ডাটা বলছি, এজ এ মন্ত্রী ডিপার্টমেন্টের মন্ত্রী দাঁড়িয়ে বলছি। আর এটাতে যদি আপনার কোনো ধরনের সন্দেহ থাকে তাহলে
দিতে পারেন আমাদের দপ্তরে আধিকারিকরা রয়েছে, আপনাকে সেটা উত্তর দেওয়া হবে লিখিত। আপনার পত্রিকাতে কি আসলো, কোন পত্রিকায় কি লিখলো, আর আপনি ওয়েবসাইটে কি আসলো, সেটা দিয়ে যদি বলেন, বিধানসভাকে বলতে চান যে আপনারই সত্য, মন্ত্রী মিথ্যা বলছে, এটা ঠিক নয়। আপনার সিনিয়র যথেষ্ট, আপনার অনেক দিন এখানে আছেন, আপনার নতুন, তো তারপরেও বলবো যে আপনার মনে হয় আমার এটার মধ্যে কোনো ধরনের ভুল তথ্য দিচ্ছি, তাহলে আপনার লিখিত দিন, আমাদের দপ্তরে আধিকারিক রয়েছে, তারা উত্তরটা দেবে। ঠিক আছে। আমারও একটা প্রশ্ন আছে। You want to ask this? কর্মমন্ত্রী জানাবেন। কর্মমন্ত্রী মহাশয়কে জানাবেন যে ফিগারটা 18-19 সালে দিলেন 7 লক্ষ সাল, এটাতে কমে 3 লক্ষ 29। 18-19 থেকে সাবসিকুয়েন্ট 8 বছর থেকে অর্থবছর পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ 3.5 লক্ষ বেকার কমে গেছে। এই কয়েক বছরে অর্থ বছরগুলোতে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের কজনকে চাকরি প্রদান করেছে। এই 3.5 লক্ষ চাকরি কি 6 বছর হয়েছে কিনা ফিগার তাই বলে আপনার যেটা দিয়েছে সেটা তাই বলে। এই 7.5 লক্ষ যদি বেকার থেকে থাকে 18-19, আপনি বলছেন বর্তমানে 3,29,000 বেকার রয়েছে রাজ্যে মিনিস্টার। তাহলে এই গত 6 বছরে এই যে 50% অফ দ্য বেকার কমে গেল, কজনকে চাকরি দিতে পেরেছে? একটু আপনার মনে আছে গতবার সেটা আর নিশ্চয়ই আপনি যদি বলেন সময় দেন তাহলে আমি বলবো। এই প্রশ্নটি আজকে রয়েছে, কি করে এই সংখ্যাটা কমলো, কি করে সংখ্যাটা কমলো, এটা রেফারেন্স পিরিয়ডে রয়েছে। আমি ডবল বলতে চাইছি, যদি মলন টাইম থাকে তাহলে আমি ডিটেইলসে বলতে পারি কি করে এই সংখ্যাটা কমলো। বিধানসভায় তো কিন্তু আপনি প্রান্তীয়ভাবে দিয়ে দিয়েছিলেন কত মানুষের চাকরি হয়েছে আমাদের রাজ্যে এই কয়েক বছর। এই সংখ্যাটা রয়েছে, রেফারেন্স পিরিয়ডে এই সংখ্যাটা রয়েছে। আমাদের মানব লেভেলমা একটা কোয়েশ্চেন এনেছে রেফারেন্স পিরিয়ড, ওইটাতে রয়েছে এটা পুরো আনসারটা, আর আলোচনা হবে সেই সময়। আর যদি মনে করেন বলার জন্য আমি বলতে পারি, এটা বেশ বড় ইয়ে, এটা অনেক সময় লাগে। গতবার বিধানসভায় আপনি বলেছিলেন। আর মাননীয় বিধায়ক গোপাল রায় মহোদয় যেটা বলছিলেন এডুকেশন ওয়াইজ বলার জন্য, সেটা যদি কোনটা আপনার উত্তরটা রাইট একটু বলছি, সেটা বলার জন্য যদি অনুমতি দেন তাহলে বলতে পারি। এটা রেফারেন্স পিরিয়ডেও এই প্রশ্নটাই রয়েছে। অনেক সময় লাগে। এটা রয়েছে, আমি তো বারবার বলছি যে গতবার বিধানসভায় অতিথি পাঠ করে শুনিয়েছেন, শুধু এখনো রয়েছে। আপনি কি করে সংখ্যাটা কমলো এটা এখনো রয়েছে আমার কাছে, কিন্তু সেটা একসঙ্গে দিতে চাইছি যেহেতু রেফারেন্স পিরিয়ডে আমার রয়েছে। যেটা বলছিলেন রেফারেন্ডাম স্কুল, যেটা কৈলাস শহরে টিচার সংখ্যাটা, সেখানে 6 জন টিচার রয়েছে। আগের যে প্রশ্নটা সেটা 6 জন টিচার রয়েছে। দরকার নাই। Just বলবেন স্পষ্ট মাননীয় মন্ত্রী মহোদয়ের যে উত্তর, so nicely he told that percentage of better performance. আমার প্রশ্নটা হলো যেটা হয়েছে এই সার্ভে বেসিসটা কি? এটা কি ঘরে ঘরে গিয়ে সার্ভে হয়েছে, না কোনো অফিসিয়ালদের দিয়ে সার্ভে করানো হয়েছে? দেয়ার হ্যাজ টু বি এ বেসিস। ওই বেসিসটা কি? I would like to know from the honorable minister. এবং 2 নম্বর প্রশ্নটা হচ্ছে বেকার ভাতা আপনি দেবেন না, কে চাইছে ফ্রি মানি বেকার ডিউটি বিকল্প ভেরি স্পেসিফিক বিকল্প কি ব্যবস্থা হচ্ছে? প্লিজ টেল মি।
সরকারের অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যে বেকার সংখ্যা কম করার জন্য। সরকারি চাকরি শুধুমাত্র একটা মাধ্যম এটা হতে পারে না। যেহেতু আমাদের না গোটা দেশেরই এই অবস্থায় সরকারের একটা সম্পদ নষ্ট হচ্ছে, জায়গাটা নষ্ট হচ্ছে, সরকারি জায়গা। তো সেখানে অনেক জায়গা বললে গ্রহণ করা হবে না। এটা সত্যি দুঃখজনক। আমি মনে করি এটাকে উদ্যোগ নেওয়া হোক, এই গুরুত্বপূর্ণ জায়গায় একটা ডেভেলপ রেস্টুরেন্ট তৈরি করা হোক এবং এখানে যাতে জাতি জনজাতি উভয় দেশের অংশ রাখতে পারে সে ব্যবস্থা আমাদের গ্রহণ করুন এবং সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছে। মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলার আগে একটু বলি, বরং মন্ত্রী মহোদয়রা সালাম করছিল ট্রাইবেল রেস্ট হাউস। ঠিক আছে, আমি ছাত্রাবস্থায় দেখেছি যে জেনারেল ক্যাটেগরি লোক যেখানে 60% দিয়ে চান্স পাবে সেখানে SC/ST-রা 45% পেলে চান্স পাবে। তো রেস্ট হাউসের বেলায় কি এগুলো প্রযোজ্য যে জেনারেল গেস্ট হাউস খুব উন্নত মানের হবে আর ট্রাইবেল রেস্ট হাউস এখানে লেট্রিন করে ওয়াশরুমে ঢোকা যাবে না, বিছানার ব্যবস্থা ভালো নেই, আবার দিলেন নাই। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাইব আগরতলাও যে রেস্ট হাউস সবনি ও রেস্ট হাউস সব ভিজিট খাই এবার সরকার আদৌ ভিজিট খাই হই যথাযথ ব্যবস্থা মগ জেনারেল ক্যাটাগরি নি আহাই রেস্ট হাউস ক্লাইনারি পরিকল্পনা তাঙ্গি গলি আনলে আবার নিজের খান Bela Hamazar, puedo notar que el episodio তারপরে মনস্কান্তি দেবনি উত্তর ইলাইসা সিনি আলোকেসা চুঙ্গা চিনি ট্রাইবেল রেসোর্স বুনি হারিয়া সাকান সিনি আলোকেসা মে ইতি আকর্ষণ থাকা মুসলমান যে চিনি উন্নত ধরনের রেসোর্স তোমরা কুমারী মধুকে উপস্থিত ম ভিআইপি অনুসার কুমারী মন্ত্রীর উপস্থিত যে যে সুবিধা ক্যাটাগরি চিনি মম সুবিধা অনুসার যত ভিআইপি সিটতম থাকি লাগে অনুসার গাইছা পরমনা মনস্কান্তি দেবনি উত্তর এলার দূর দূরান্ত গ্রাম থেকে বিভিন্ন সরকারি কাজে চিকিৎসার জন্য এবং অন্যান্য কাজের জন্য আশা জনজাতিদের থাকার সুবিধার কথা চিন্তা করে ধলাই জেলার কমলপুর মহকুমায় জনজাতি কল্যাণ দপ্তর পরিচালিত একটি ট্রাইবেল রেস্ট হাউস তৈরি করা হয়েছিল। 2 নম্বর, ট্রাইবেল রেস্ট হাউসটি 1998 সালে তৈরি করা হয় এবং 1999 সালে চালু করা হয়। এই ট্রাইবেল রেস্ট হাউস বর্তমানে 10টি ছত্র ব্যবস্থা ছিল। 2016 সাল থেকে এই রেস্ট হাউসটি পরিত্যক্ত হয়ে আছে। বহুদিন যাবৎ পরিত্যক্ত অবস্থা থাকার কারণে রেস্ট হাউসটির ব্যবহার অনুপযুক্ত হয়ে গেছে এবং অন্যান্য উপকরণ যেমন পানীয় জল সংযোগের পাইপলাইন, শৌচালয়ের প্রয়োজন, বিছানা ইত্যাদি ব্যবহার অনুপযুক্ত হয়ে গেছে। ট্রাইবেল রেস্ট হাউসটি পুনর্নির্মাণের জন্য কমলপুর মহকুমায় কল্যাণ অধিকারী থেকে 87,48923 টাকার একটি প্রস্তাব বাইক নম্বর 458-609/22 SDW কমলপুর ট্রাইবেল ওয়েলফেয়ার 2020 ডেটেড 19/6/2021 মূলে জনজাতি কল্যাণ দপ্তর পাঠিয়েছিল। উক্ত প্রস্তাবটি পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে। এই ক্ষেত্রে উল্লেখ যে ধলাই জেলার জেলা স্তরীয় হাসপাতাল কুলাই অবস্থিত এবং এই কুলাই জনজাতি কল্যাণ দপ্তর পরিচালিত একটি ট্রাইবেল রেস্ট হাউস বর্তমানে চালু হয়েছে। চিকিৎসার জন্য দূর দূরান্ত থেকে আসা জনজাতি মানুষের ট্রাইবেল রেস্ট হাউস
সুবিধা গ্রহণ করতে পারেন। এছাড়াও উল্লেখ করা যায় যে রাজ্য সামাজিক কল্যাণ দপ্তর পরিচালিত মোট 25টি ট্রাইবাল রেস্ট হাউস আছে, যেখানে গভর্নমেন্ট রুম থাকার জন্য জনজাতি সম্প্রদায়ের জন্য দৈনিক 50 টাকা এবং অন্যান্য সম্প্রদায়ের জন্য দৈনিক 75 টাকা বেড ভাড়া ধার্য করা হয়েছে। অতিরিক্ত এক শয্যা বিশিষ্ট রুমের জন্য দৈনিক 150 টাকা, 2 শয্যা বিশিষ্ট রুমের জন্য দৈনিক 200 টাকা এবং বিশেষ সুবিধাযুক্ত রুমের জন্য দৈনিক 700 টাকা ধার্য করা হয়েছে। বিস্তারিত তথ্য সংযুক্ত দেওয়া হবে। স্যার আমার একটা সাপ্লিমেন্ট কেমন যেন আমার কাছে খাপ ছাড়া মনে হচ্ছে। আমি জিজ্ঞেস করছি মাছ ভাতের ব্যবস্থা আছে কিনা, উত্তর আসছে না। আমি আই নট আস্কিং ফর ভিআইপি যে আগরতলা শহর বা কোনো জায়গা ভিআইপি নিয়ে ব্যবস্থা দিত। আমি প্রশ্ন হয়ে আছে সাধারণ জনগণ, আমি অভিজ্ঞতা এখানে দশরথ প্রবর্তন ওর জিবি এলাকায় একটা টিম করুন। আমি বলছি টিম করে চলুন এখন চলুন আমরা গিয়ে সেখান থেকে একেবারে নোংরা। এখন যদি ঢুকি আর লাঞ্চ আমি করবো না, এই দুর্গন্ধ। আমরাও যদি মাননীয় মন্ত্রী মহোদয় যদি সরকারি ব্যবস্থা হয়ে গেছে, অফিসার সিট হয়ে রিডিং করে কোনো লাভ নেই। আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। এইরকম ওরা লেখক লিখে গেছে ত্রিপুরা, ওই টিমিরেই আছে। ওই লেখকদের আমি সম্মান দেব। মা নাই নাই আমি সমুদ্রী থাকবাই আসবে, বাকি গরম পাবে 25 টাকা। এসটি দের টাকায় মানে এসটি ডিপার্টমেন্টের টাকায় একটা গেস্ট হাউস হলে সেখানে মন্ত্রী রতনলাল মহোদয় গিয়ে ব্যবহার করতে পারবেন না? করতে পারে। এ টাইমে অন্যান্য ব্যক্তিরাও সেখানে গিয়ে ব্যবহার করতে পারে। ও ব্যবস্থা ক্লাইন্ট ভাবে আমি ধন্যবাদ জানাই মাননীয় বিধায়ক মনোজকান্তি দেব মহোদয়কে যে উনি একটা কনসার্ন দেখিয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয়ের উচিত যে ইয়েস এটা আজ না হয় কাল হোগা, এই আশ্বস্ত করা উচিত মন্ত্রী মহোদয়রা। পরিষদীয় দলের নেতা বামপন্থীদের ত্রিকোণ ঠিকই বলেছেন, মিনিস্টার্স হ্যাভ টু কাম প্রিপেয়ার্ড। যে আমি যখন বিদ্যালয় সম্পর্কে প্রশ্ন আনবো, ওই বিদ্যালয়ের বিল্ডিং, ওই বিদ্যালয়ের কি কি আছে, দিস ইজ দ্য সিস্টেম, দিস ইজ দ্য সিস্টেম। There are many ministers, they come prepared, but ministers who not come prepared, I think I would request to the honorable speaker sir, you have to tell them আমরা এখানে কেন প্রশ্ন করছি, এটা কি আমার সাথে, এটা জনগণের সাথে। এই ব্যবস্থাটা মাননীয় মন্ত্রী মহোদয় আগামী দিন ওই 25টা কেন আরো বেশি করে ট্রাইবাল রেস্টুরেন্টগুলোকে সংস্কার করবেন কিনা এটা আশ্বস্ত করুন। থ্যাংক ইউ। স্পিকার স্যার, চিনি এলপি সাহেব সামানি চিনি এলপি সাহেব না সালাম শুনবো। আমি যখন দায়িত্ব নামানি করে দর্শক যেটা জিবি তমানি মহাবাণী মেন্টেন্স হাইজাকা আমি দায়িত্ব বলেছেন আগামী দিনে আরো সুন্দর করে পরিকল্পনা করবেন কিনা বা সেটাই বলুন। বেলায় বেলায় আমার প্রশ্ন স্যার, প্রশ্ন খাইয়া আর যে আর হরটি করে পছন্দ থাকে বিজিট খাই চিনি পড়ো মাথা পায় কান্না পাইয়া হাই কোনো আগর ছাগল যে নাই নাই যে ভবিষ্যৎ খাই জানে চেষ্টা খাই নাই বেলায় বেলায় ঠিক আছে, ওকে তাই ওকে ওকে ঠিক আছে। পরবর্তী প্রশ্ন করতে হচ্ছে শ্রীরামু দাস মহোদয়। মাননীয় স্পিকার বলতে চাই আমার এদিনের সাত কোশ্চেন নাম্বার 5 মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী
বিকাশের যে প্রশ্নের 1 নম্বরে আছে, यहाँ की সত্য যে রাজ্যের রেফারেল হাসপাতাল তথা আইজিএম হাসপাতালে বিকেল 4টার পরে সিটি স্ক্যান এবং সোনোগ্রাফি সহ এক্সরে অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করা হয় না। উত্তর না, ইহা সত্য নয়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যদি সত্য হয়ে থাকে তবে তার কারণ। উত্তর হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তরে পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন আসে। সাপ্লিমেন্টারি স্যার স্যার আজকে সকালে যখন আমি বিধানসভায় আসি তখন আমি স্যার একজনকে ফোন করেছি হাসপাতালে ছিল, সে খবরটা আমি সত্যতা নিয়ে এখানে বলছি যে বিকাল 4টার পরে এখানে সোনোগ্রাফি করা হয় না, আসবো, এবং রাত 10টার পরে এক্সরে হয় না। এই পরিপ্রেক্ষিতে স্যার যদি দূরদূরান্ত থেকে গরিব মেহনতি মানুষরা যখন রুগী নিয়ে আসে হাসপাতালে, যে কোনো মানুষ যে কোনো মানুষ যখন আসে হাসপাতালে তাদের পরিবারের লোকেরা অনেক দুর্ভোগ পোহাতে হয়। আপনি এ বিষয়ে নির্দেশিকা দেবেন কিনা আমাকে? ঠিক আছে। স্পেসিফিক বিষয়টা তদন্ত বা আমি জিজ্ঞেস করতে পারি। আমার কাছে যে খবর আছে যে এক্সরে পরিষেবা 9টা থেকে রাত্রি 10টা পর্যন্ত দেওয়া, আর অন করে 10টা থেকে সকাল 9টা পর্যন্ত ব্যবস্থা। সিটি স্ক্যান সরকারি ছুটির দিন যদি বাদ দিই, প্রতিদিন সকাল থেকে 9টা থেকে 4:30 পর্যন্ত এই পরিষেবা দেওয়া। আলট্রাসোনোগ্রাফিও সেই সকাল 9টা থেকে 4:30। আর অন করে ব্যবস্থা থাকে। স্পেসিফিক একটা ঘটনা হয় না যে তারা আমিও জানি, ওর পরে তো আমরা তখন জিজ্ঞেস করি কেন ইউজ করা। তাই একদম স্পেসিফিক আজকে প্রশ্ন করে আপনি যেটা জেনে আসলেন এটা সবার জন্য প্রযোজ্য আমার মনে হয় না, তবু আমি দেখছি। পরবর্তী প্রশ্নকর্তা যুগ্মভাবে এনেছেন শ্রীমতী স্বপ্ন দাস মহোদয়া, শ্রী মহস্কার বিদ্যান মহোদয়। মাইন্ডটা মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার স্টার কালেকশন হল 5th 7। মাননীয় অধ্যক্ষ মহোদয়, অ্যাডভোকেট স্টাফ কোশ্চেন নম্বর 57 প্রশ্নকর্তা শ্রীমতী স্বপ্নদাস পাল। প্রশ্ন কমলপুর এবং সুরমা বিধানসভার অন্তর্গত হালাল এবং মহাদেব বাজারে একটি করে বাজার সেট তৈরি করার কোনো পরিকল্পনা সরকার আছে কিনা? উত্তর কমলপুর এবং সুরমা বিধানসভার অন্তর্গত হালালি বাজার এবং মহাদেব বাজারে কৃষকদের জন্য একটি করে বাজার সেট নির্মাণ করার কোনো রকম প্রস্তাব এবং পরিবহন রাজ্য কৃষি কল্যাণ দপ্তরে আপাতত থাকলে কবে নাগাদ শুরু করা যাবে বলে আশা করা যায়? উপযুক্ত প্রশ্ন উত্তরে প্রযোজ্য হয়। সাপ্লিমেন্টারি স্যার, আমাদের কমলপুর ও সুরমা বিধানসভা যে হালালি বাজার ও মহাদেব বাজারে একটি বাজার সেট করার সাধারণ জনগণের যে প্রয়োজনীয় রয়েছে সেই বিষয়ে কমলপুর মহকুমার যে হালালি বাজার, সেই বাজারটি কমলপুর বিধানসভা এবং সুরমা বিধানসভা দুইটি এলাকা যে কৃষকরা রয়েছে সেই কৃষকদের পণ্য সেই বাজারে রাস্তার মধ্যে রাস্তার দুপাশে বসে বিক্রি করতে হয়। সেই জায়গাটা আমরা লক্ষ্য করেছি, যদি সাধারণ জনগণ থেকে স্বাস্থ্যগত যে পরিষেবা অ্যাম্বুলেন্স সহ যারা অফিসিয়াল কাজে ব্যস্ত প্রত্যেকে এই বাজার চলাকালে আধা ঘন্টা অপেক্ষা করতে হয় সেই বাজারে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে। সেই সময় আমরা অনেকেই লক্ষ্য করি যে এই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে এই রাস্তা বন্ধ হয়ে যায় সেই বাজারের কৃষক ভাইদের যে ফসল সেই ফসলগুলো দিয়ে। যদি আমরা সেই বাজার সে রাজ্য সরকারের তরফ থেকে করে দেওয়া হয় তাহলে ব্যবসায়ীরা সেই বাজারে বসে ব্যবসা করবে এবং আমাদের কৃষক ভাইদের অনেক উপকারে আসবে। সাধারণ জনগণও সেই তাদের যে চলাচলের যে রাস্তা সেই জায়গা থেকে তারা চলাফেরা করতে পারবে। তৎসঙ্গে মহাদেব বাজার, যে মহাদেবের যে বাজারটি রয়েছে সেই বাজারটি একটি জনজাতি বহুল বাজার সুরমা বিধানসভায়। আমাদের জনজাতি ভাইয়েরা যে বনের যে
তারা যে গাছগুলা উঠিয়ে আনেছে বাজারে, তারা রাস্তার মধ্যে বাজার করতে হয়। স্যার গত 6 বছরে আমাদের রাজ্যের টোটাল কৃষি বাজার রয়েছে 554, হোলসেল মার্কেট, প্রাইভেট হোলসেল মার্কেট 84, এবং 84 এর মধ্যে 21টা হচ্ছে এগ্রি প্রডিউস মার্কেট, আর প্রাইমারি মার্কেট এবং গ্রামীণ বাজার 470টা। গত 6 বছরে 86 বাজার পরিকাঠামো উন্নয়নের জন্য আমরা উদ্যোগ নিয়েছি, এবং এর মধ্যে 34টা কাজ শেষ হয়েছে, সব লিস্ট আমার কাছে বিরাট, 33টা কাজ চলছে, 9টা ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, টেন্ডার করা হচ্ছে 6টা, 4টা বাকি করছে, 4টা আমাদের সিস্টেম যখন কৃষি দপ্তরের সিস্টেম হলো, আপনার নিজের করবেন কোন পঞ্চায়েত বা এডিসি বা কোন চিঠি পাঠিয়ে প্রস্তাব যদি পাঠায় along with land documents, তাহলে সেটাকে বিচার বিবেচনা করে আমরা যেমন আমরা নতুন করে আমরা তোলা শিল্প পদ্ধতিতে কিছু কিছু জায়গাতে আমরা প্ল্যান করছি। এই প্রস্তাব যদি আসে, আপনি বলতে পারবেন যে আমি তো একটা প্রস্তাব দিই না, এটা হলেও একটা রিটেন প্রস্তাব আসবে নিশ্চিত আমরা দেখবো। আমরা প্রচুর নতুন আমরা জানেন যে আপনাদের জানার জন্য বলছি, এই এই যে 34টা বাজারে টোটাল আমরা 167 কোটি টাকা এই বাজার মার্কেট ডেভেলপমেন্টের জন্য। আমি পুরোটা বলতে চাই না, এর আগে 5 বছর যদি দেখি মাত্র 21 কোটি, এবং আরো মার্কেট আরো মার্কেট স্পেশাল ট্রাইবেল দাঁড়িয়ে বলছি ট্রাইবেল, যতক্ষণ পর্যন্ত ডেভেলপমেন্ট সমান না হবে ওটাকে উঠা না হবে ব্যালেন্স, এগুলো বলিস না বলছি তো হবে, বলছি ওটা বলতে অসুবিধা কি হবে বলছি তো। এই সরকারের আমলে আপনি শুনে খুশি হবেন, ট্রাইবেলের বেশি, ট্রাইবেল এরিয়াতে বেশি কাজ হবে, দায়িত্ব নিয়ে বলছে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে। আমরা পুরো আশা রাখবো যে খুব তাড়াতাড়ি আমরা প্রস্তাব পেয়ে যাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্যার মাননীয় কৃষি মন্ত্রীকে প্রশ্ন করার অনেকদিন আগে আমি ভাবতাম রাজীব গান্ধীকে দেখবো, রাজীব গান্ধী এলেন, রাজীব গান্ধী দেখা খুব আনন্দ। এই যে উনি দাঁড়িয়ে বলছেন কোথায় কি করবেন, ট্রাইবেল এলাকায় কি হবে, ট্রাইবেল শব্দটা আপনি আনার পরে এই প্রশ্নটা এসছে। আমি জানি না যে এই লেক চৌমুনি বাজারে মুইয়া, আপনি তো আদা ট্রাইবেল, আপনি বুঝবেন মুইয়া, চিচিরি, সামসাতা, তারপর বাতেমা, এই সমস্ত যে বিক্রি করতে আসে, এরা কিন্তু বৃষ্টির দিনে বিক্রি করতে পারে। তো ওনাদের জন্য আপনি এখানে ব্যবস্থা করবেন কিনা এরকম বিক্রির শেড, নাম্বার 1 প্রভিশনে আছে কিনা আমি জানি না, আমি জিজ্ঞেস করছি। নাম্বার 2, এই যে হাইওয়ে গুলো হচ্ছে, হাইওয়ের পাশে এইরকম অনেক সেলস কাউন্টার, স্যার হাইওয়ে ত্রিপুরাতে অনেক হাইওয়ে হচ্ছে, হাইওয়ের পাশে এইরকম সবজি বা বিক্রি শেড করা যায়, সেল কাউন্টার করা যায় কিনা আপনি হাউসকে কৃষি দপ্তরের ডাইরেক্ট নেই ইয়ের ব্যাপারে যে আমরা লেক চৌমুনি এখানে, কিন্তু আমাদের অন্য দপ্তর আছে আমি জানি, আমি নিজে ক্যাবিনেট মিটিংয়ে শুনেছি অলরেডি টেকেন করছে। আর যেটা বলছেন রাস্তার সাইডে, এগুলো আমরা চিন্তা ভাবনা করছি। আশা করি বছর 1.5-এর মধ্যে প্রচুর করে বলতে পারি না, কিন্তু হবে। দেখছি পরবর্তী প্রশ্ন হয়েছে ভারত সদস্য শ্রী বিশ্ববিদ্যালয়ের বড় মহোদয়। Sir, my repeated question is 6. Salam, Mr. Sir.
বরমুলা এমএলএ প্রশ্ন, রাজ্য সরকার কৈগ্রাম পাহাড় বাজার এর নাম বাংলা থেকে কবরে রূপান্তরিত করছে। প্রশ্ন উত্তর হয়নি স্যার। এই গবেষণা কেন্দ্রে এখন পর্যন্ত সর্বমোট 3টি গ্রাম পাহাড় বাজারের নাম বাংলা থেকে কবরে রূপান্তরিত করা করছে। তার মধ্যে বরমুলার নাম পরিবর্তন করে খাতাই কদর, আটরমুলার নাম পরিবর্তন করে হাঁচু বেরেন এবং গন্ডাছড়ার নাম পরিবর্তন করে গন্ডা দিশা। আর কতগুলি গ্রাম পাহাড় বাজারের নাম পরিবর্তন পরিকল্পনা সরকারের আছে। বাকি গ্রাম পাহাড় বাজারের নামগুলি কবর রূপান্তরিত করার কাজ চলছে। Definitely, sir. Ini sahabat baik. Oh, jago kok borok baik de hatai de jini kami di bumurok de hati di bumurok de bangla ni kok borok kayak ini. Tahu sudah tu only tiga. Ini yang saya maksud. Hazar untuk hei sini kami ni bumung, sini hati ni bumung, sini hatai ni bumung. Hazar teman-teman di Hydrock Farm kai jadi tabari pelajar, kai muitulum, kai kotus peras namdak, kai samara sini musangri kutino kai samara pelajar, thalik bishar mau kolan sorak pelajar, bisram konjo bazar মানে যেখানে তিনি লেঙ্গনা হাতিঙ্গা মানে আমি বিশ্রাম করতে শ্রমদার খাইছো খাম যেটা আমপুরার আমরা স্লাইডার যে গভর্নমেন্ট ফাইনালিয়া গুলো যে ছাত্রদের যে উনি বুঝছেন আমি একদমই গভর্নমেন্ট বলছি কিন্তু তাবু যে গভর্নমেন্ট তিনি 6 বছর ধরে 2018 নিচে 2024 ডলার মাত্র 3টা কোন মাত্র চেঞ্জ হয়ে গেছে যে আর ফাইনান্স কালো মানে অস্ট্রেলিয়ার উইলা প্রশ্ন এক নম্বর প্রশ্ন ও যে লেগুই তো মানে আমি কারণ কাম যে বাকি যে হাজার যে কামিনি বুম হাতিনি বুম হাতানি বুম রোনো বন্ধ মানে ভাবে কক বড় পাই বিনানি ভাবে এই বুঝে সময় না দুইটা আমার একটা সাথে ভালো বলে স্যার আমার ভালো লাগে স্যার আমার ভালো লাগে প্লিজ স্যার দাদা আমার স্যার স্পিকার স্যার দাদা অফিসিং কোর্স স্যার শর্ট ফর্ম ভালো লাগে দীর্ঘ 75 বছর চীন বঞ্চিত হয়ে যায়। সিপিএম এবং কংগ্রেস এবং চীন বড়কে এবং হাতাই কৃষ্ণা দিলা যতন কুমারীরা কিন্তু চীন সরকার এমনই করে স্যার শিক্ষাধাম খেয়ে মহারাজ নিপুণই বিষ্ণু ফলার চীন সরকার থেকে বেড়াতে ভ্রমণ করছে চীন সরকার ফ্যামিলি করে 3টা পেশাকা বরমুরা তারপরে গন্ডাছড়া তাই গন্ডা দিশা খাইতে গেছে বর্তমানে 10টা তাবু মসজিদ খালি সরকারি খানে প্রপোজাল পাঠাতে আগামী দিনও নরসিংহ খানে প্রপোজাল নিদি চীন সরকার চীন পাবে খানে চীন সরকার কোন সরকার খাইয়া কি প্রাচরণ নিবে বিজেপি সরকার খাইয়া করে যে তার কোনো প্রপোজাল খাইতে পারে তাই বাকি 10টা সরকারি জীবন প্রপোজাল ওরা প্রস্তাব দিদি চীন সরকার বিবেচনা করে ওকে ওকে প্রশ্ন উত্তর করবো শেষ যে সকল বক্তব্য উত্তর দেওয়া সম্ভব হয়নি কিংবা কারণ করতে প্রশ্ন সব উত্তর সবার টেবিলে পেশ করার জন্য সংক্ষিপ্ত বিভাগীয় মাননীয় মন্ত্রী অনুরোধ করছি। স্যার একটা কোশ্চেন আওয়াজ করুন স্যার আমি এই থেকে অ্যাসেম্বলি থেকে একটা পেলাম দুটো গুরুত্বের আমার একটা কোশ্চেন ছিল সাথে গোপালচন্দ্র রায় এবং অনিমেষ দেববর্মা তিনজন তার কোশ্চেন নাম্বার 2, 3 আজকে দেখলাম এই লিস্ট অফ বিজনেসে এই 2, 3 কে এটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে আনস্টার্ট কোশ্চেনটা ছিল গত দুটি অর্থ বছর সহ চলতি অর্থ বছরে রাজ্য সরকার কর্মচারীদের কত কিস্তি মহার্ঘ প্রদান করেছে চলতি বছরের চলতি মাস পর্যন্ত রাজ্য সরকার
সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জিএর ফারাকসতা এবং পে কমিশন গঠন করার কোনো পরিকল্পনা সরকার আছে কিনা? কেন্দ্রীয় কর্মচারী ওকে, এটা প্রশ্ন করার দরকার নেই। না, এটা আমি আনসার করতে হয়ে যাবে। স্যার, এটা ঠিক না, না, স্যার, আপনার আপনার অফিস থেকে বেরিয়েছেন। না, না, ঠিক আছে। না, এটা আমার আজকে কি করে আমার এখান থেকে চলে গেল? আমি আপনার অফিসকে জিজ্ঞেস করছি। আপনি কেন? যে না, কর্মচারীদের বেতন সম্পর্কে বলতে হবে, এই জন্য তার জন্যই কি? না, না, বলবেন না, এটাকে এটাকে এড়িয়ে- এটাকে না, আলাদা কি করে এটাকে সাবমিট করা হবে না? না, স্যার, আপনার অফিস থেকে বলতে হবে না। না, আপনার না, না, জিতেন্দ্র, will you honor you, please? আমি সম্মান জানিয়ে বলছি। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক PM বিশ্বকর্মা যোজনার ঘোষণা সম্পর্কিত বিষয়ে বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধি 34 অনুচ্ছেদ বলে মাননীয় সদস্যদের বিনিয়োগ তাদের কাছ থেকে আমি একটি অভিনন্দন সূচক প্রস্তাব পেয়েছি। আমি এই অভিনন্দন সূচক প্রস্তাবটি উত্থাপনের সম্মত দিয়েছি। এখন আমি মাননীয় সদস্য বিনয় রঞ্জন দাসকে ওনার আদিত্য এই অভিনন্দন সূচক প্রস্তাবটি সবাই পাঠ করার জন্য অনুরোধ করছি। বিনয় বাবু, বলুন। বিনয় বাবু, বিনয়, প্লিজ, বিনয় বাবু। বিনয় বাবু, আরে, বলুন। ত্রিপুরা বিধানসভা আগরতলা ত্রিপুরা বিষয় অভিনন্দন সূচক প্রস্তাব। মহাশয়, ত্রিপুরা বিধানসভা কার্য পরিচালন ও নিয়মাবলী বিধি 34 নং অনুচ্ছেদ অনুসারে আমি বিধানসভা বর্তমান অধিবেশনে নিম্নোক্ত বিষয়ে একটি অভিনন্দন সূচক প্রস্তাব উত্থাপন করার জন্য আপনার সম্মতি প্রার্থনা করছি। আমি এখন মাননীয় সদস্যদের বিনয় দাস কর্তৃক খালিদ অভিনন্দন সূচক প্রস্তাবটি ভরে দিচ্ছি। প্রস্তাবটি হচ্ছে কৃষ্টি সংস্কৃতি প্রাচীন ঐতিহ্য ঐতিহ্যকে জীবিত রাখা পাশাপাশি তাকে আরো সমৃদ্ধ করে তোলার লক্ষ্যে PM বিশ্বকর্মা যোজনার ঘোষণা দেওয়ার জন্য ত্রিপুরা বিধানসভা দেশের অত্যন্ত জনপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীকে অভিনন্দন জ্ঞাপন করছে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে আছে তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, তাই বিনিয়োগ প্রস্তাবটি সর্বসম্মতিকভাবে গৃহীত হলো। রেফারেন্স পিরিয়ড মাননীয় জিতনবাবু কি বলতে চাইছেন? একটু আর কি? আরে স্যার, গতকাল ইতিমধ্যে এই প্রশ্ন ছাপা হয়েছে স্টার্ট কোশ্চেন লিস্টে, অ্যাডমিটেড কোশ্চেন নম্বর স্টার্ট 2, 3 এবং এখানে প্রশ্নকর্তা 3 জন, জিতেন্দ্র চৌধুরী, গোপাল চন্দ্র রায়, অনিমেষ দেবর। প্রশ্নকাল পড়েছে ভাতা সংক্রান্ত। আর এটা স্টার্ট থেকে আজকে সকালবেলা দেখলাম আনস্টার্ট চলে গেল। আর আমার নাম নেই হ্যাঁ, তার মানে কি হলো? না, 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 আমি আপনার কাছে আপনি কোশ্চেন করতে কেন বলছি? আপনি যে বলছেন স্পিকার অফিসে স্পিকার সরিফাই করছি। আমি আপনি স্পিকারকে জিজ্ঞাসা করছি আরে কেন ডিসিশন এটা এইভাবে কি ডেভেলপ করবে? নো ডিসিশন আপনি এটা কর্মচারীদের সাথে question or innovation or any other matter shall be questioned. আপনি ঠিক করে দেবেন কোনটা স্টার্ট হবে আর স্টার্ট হবে। এবার কথা আপনি
এখনই, এখন না হলে সেকেন্ড আওয়ার নিয়ে ইনকোয়ারি করুন, এই কাগজ করতে এবং এই লোকটা আর সাথে আমাদের ছাপা হয়েছে কিনা, আমাদের সই আছে কিনা, সেকেন্ডের সই আছে কিনা জানতে হবে, এবং এই লোকটা কোথা থেকে চাপিয়েছে, কত টাকা করছে, এটা ইনকোয়ারি করতে হবে। এটা ডক্টরের চিঠি, ডক্টরের চিঠি। তাহলে তো স্যার স্যার একটা জিনিস, এই যে রুটসের ব্যাপারগুলো বলছে যে কতগুলো প্রশ্ন আমি লিখেছি, যার স্টার্ট দিয়েছি এটা আনস্টার্ট হয়ে গেছে, ওকে, কিন্তু আনস্টার্টটা স্টার্ট হতে আমি দেখি, ওকে, আই ডিড সি দ্যাট। তবে একটা জিনিস আমাকে বুঝতে হবে, ইটস অনলি ফর মাই আন্ডারস্ট্যান্ডিং, যে উনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা কিন্তু আমিও জমা দিয়েছি, কিন্তু এটা রিজেক্টেড বলে কোনো রুলস দেখিয়ে রিজেকশন কোনো নোটিশ আমি পাইনি। তো আই ডোন্ট গেট, আমি একদম মন দিয়ে এটা চেক করেছি। সো ইট ইজ এ ভ্যালিড কোয়েশ্চেন, এটা স্টার্ট এবং আনস্টার্টে কোনোটাতেই এমন, তো রুলসে কি বলে আপনি একটু বলুন না, মানে ওটাই আবার রিজেক্ট হবে, যা সাবজেক্ট আমরা অ্যাকসেপ্ট, আপনার হাউস কতদিন চলবে তারপর ডিপেন্ড করে ঠিক করে। আমি কি বলছি, আমি কি বলছি, চালাকি করে জিতেন বাবু, এসব চালাকি করে অতীতে চলছে, এখন চলে না, এগুলি চলে না। স্পিকার স্যার, সম্ভাবনা আগে দেওয়া না। স্পিকার স্যার, তোমার প্লিজ। স্পিকার স্যার, আমার স্পেসিফিক আমি জাস্ট যেটা আপনি রুলস বলছেন যে অ্যাকসেপ্টেড কোয়েশ্চেন স্টার্ট করে আসছে না, আনস্টার্টেড আসছে না, এটা রুলসটা একটু পরে শোনাবেন বলুন না, আমাকে আশ্বস্ত করুন। আমার মোশন চলছে, আরে মাই হার্ট ইজ বার্নিং, কোশ্চেন সাবটার গেলে সবটা পেয়ে যাবেন। আমি যদি আমার হাউসের মধ্যে আপনি কোশ্চেন সাবটার যান অনেকগুলি সেকশন আছে, এইটা আমি দেখেছি, কিন্তু অ্যাকসেপ্টেড কোয়েশ্চেন স্টার্টেও আসবে না, আনস্টার্টেও আসবে না, এই রুলসটা আই হ্যাভ নট সিন, দেখুন না। ঠিক আছে, ঠিক আছে। রেফারেন্স পিরিয়ড, বলো প্লিজ, রেফারেন্স পিরিয়ড। মাননীয় সদস্যগণ, এখন সবাই কাছে যদি রেফারেন্স পিরিয়ড আর 6টি রেফারেন্স পিরিয়ড উপরে সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ বিবৃতি স্বীকৃত হয়েছেন। রেফারেন্স পিরিয়ডের প্রথমটি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণী সাহারায় বলেন। এখন আমি নগরায়ণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত উচ্চমন্ত্রী বিধান। কিন্তু ব্যাপারটা হচ্ছে রেফারেন্স এবং কলিগের মাননীয় পরিষদ মন্ত্রী রেফারেন্স এবং কলিং এ আছে মোট 6টা, তিনটা করতে 10 মিনিট করে যদি হয় তাহলে এটা একদমই চলে যাবে। এটা হচ্ছে অফিসার আপনাদের মনে করেন এখন জিতেন বাবু, সুদীপ বাবু, গোপাল ঘোষ, সবকে জিজ্ঞেস করেন। আমরা ট্রেজারি কথা করতে পরে একটু ডিসকাস and we have promised to answer yes. আমি যখন বলে না গোপাল বাবু, আমি বলেছি 12টা করবো, আপনি কিভাবে শুনছেন? কোথেকে পেলেন? না বাইরের কথা আমি আগে রাখবেন না। সুদীপ বাবু বলুন। স্যার আমি একটা প্রস্তাব দিতে চাই। বলুন। সার্বজনীনতা কলিং রেফারেন্স এনেছে, কারণ তাই চাইবেই তাদের একটু আলোচনা হবে। অবভিয়াসলি ইটস গোইং টু টেক মোর টাইম, মাচ টাইম। যখন মাননীয় প্রথম দুটো যখন আরম্ভ করলেন, বাকি কলিং এর রেফারেন্স গুলো সম্পূর্ণ লে করে দিন। Let it be circulating the members. Those who have raised this issue. কোনো পয়েন্ট অফ ক্লারিফিকেশন থাকে তখন উনি in the meantime we will go through this for the replies. আর যদি কোনো পয়েন্ট অফ ক্লারিফিকেশন থাকে তার পয়েন্ট অফ ক্লারিফিকেশন রেজ করতে পারবে। Let me say that. This is my purpose. কারেক্ট। এখন যিনি করছে না উনি পয়েন্ট অফ ক্লিয়ার করবেন, ওনার সঙ্গে সাপ্লিমেন্টারি দরকার নেই। Not just clarification, point of clarification. যাও এনেছে প্রয়োজন পড়ে না। একবার মিনিস্টারের কাছে যদি এক্সট্রা কবি থাকে আমার তো
কোনো ইয়ে নেই। এটা লেখ করে আপনি মেয়ে করে দিলে মাননীয় মুখ্য মেয়ে করে দিলে যার যার অস্ত্রকর্তার কাছে যায়, ওরা যদি তৈরি থাকে একটা তৈরি করে দেবে। each and every member. তাহলে নিজের Nobody is saying, সবাই কি ওই অমৃতি ওভার কেউ deny করছে না। না না কাজ করতে হবে। না আপনি যেটা বলবেন সবগুলি একবারে আপনার মন মতো হতে হবে, সবটা হবে না। আমরা বিধানসভা আসি, আমার মন মতো সবটা হবে, সবটা আপনার মন মতো হবে না। একটাকে একটা মানতে হবে। একটা প্রস্তাব অবশ্যই থেকে দিয়েছে, এই প্রস্তাবটা গ্রহণ করতে অসুবিধা, এইগুলো কি অসুবিধা আপনি দেখি গুড প্রস্তাব থাকে, এটাই ব্যাপার বলবে সবটাকে তো নিতে পারে। আর কি কি একটা প্রয়োজন হলো এখানে তো কি প্রস্তাব করবেন এখানে আছে বিদ্যুৎ মানব আর তো সবাই যেমন কল্যাণে ম্যাডামের আপনারা বিদ্যুৎ দেবতা ভগবান দাস ওনারা কি সহমত পোষণ করছেন আমাদের সাথে কেউ যদি এরকম বিষয়টা হলো তো ঠিক আছে প্রশ্ন করতে প্রশ্ন করবেন তারা কেউ করবেন না শুনুন আপনি কথাটা না শুনি আপনারা শুনছেন। আমি বলছি এই রেফারেন্সের যে সমস্ত স্টেটমেন্ট গুলো এটা সবার কাছে অ্যাভেলেবল করা হোক। এটা তো দুজনের ম্যাটার নয়, বিশেষ করে ম্যাটার অফ দিস হাউস। সুদীপ বাবুকেই বলেছে কপিগুলো লেখ করা হোক আমাদের কিশোর বাবুর আছে বিদ্যু বাবুর আছে কল্যাণে ম্যাডামের আছে ভগবান বাবুর আছে করো লেখ করে দিন তাছাড়া কোন কোন মিনিস্টার আছে কবিতা নিয়ে যাবে করে যেটা মাননীয় মন্ত্রীর কাছে আছে রেফারেন্স করি এটা লেখ করি আর সবাইকে দেবে সবাইকে 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 বলে সবাই একটা দিন আর দেখুন দেবে তো আপনারা তো বুঝতে তাহলে তার সময় দিতে হবে, না হলে একটা কবি দিতে হবে। যারা এনেছেন তাই? সবাই পাবে কিন্তু তার তো টাইম লাগবে, জাজ করতে হবে 7টা কপি। দেবে তো আর গেছে তো আর তাহলে অন্য মিসেস আরম্ভ আর থেকে তাহলে আমরা মন্তব্য দিয়ে দিতে যাই মন্তব্য যাও না বলছো তো সবাই জিতের বাবু কি কইছে? সবাইকে ক্লারিফিকেশন চাইলে একমাত্র দিন ওভার করি তাহলে সময় লাগবে। সময়টা দিন না তাহলে এক কাজ করুন, অন্য বিজনেস আরম্ভ করুন, এটাকে চেঞ্জ করবেন, ওই জেনারেল করে সবাইকে ডিস্ট্রিবিউট করুন সব জায়গায় সুদান সুদীপ বাবু ঠিক আছে ওকে মাননীয় মুখ্যমন্ত্রী যখন দিয়ে দিয়েছে যাদের কাছে আছে আপনারা তো আপনারা রেডি করুন, চেঞ্জ করবেন 60টা কপি করে সেট আর সবাই একটু বসে নাও করে ঠিক আছে তো সবার কিছুটা করতে হবে, এখন একটু সবার পরবর্তী কার্যসূচি হলো মাননীয় মন্ত্রী রুটিন পস্টপন আনস্টার করছিল উত্তরবঙ্গ সভা টেবিলে পাস করা বিধানসভার গত অধিবেশনে পস্টপন আনস্টার কোশ্চেন নাম্বার 162 উত্তর দেওয়া সম্ভব হয়নি। এখন আমি বিদ্যুৎ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয় অনুরোধ করছি পস্টপন আনস্টার কোশ্চেন নাম্বার 162 উত্তর করতে সভা টেবিলে পেশ করা এটা স্যার এটাকে আপনাকে বলে দিন, সবাইকে মন্ত্রীদের বলে দিন যে আপনাদের অফিসিয়াল দিয়ে জানো তারা জেরক্স করে সাপ্লাই করে হ্যাঁ জেরক্স করে অন্য বিজনেস আরম্ভ করবে। আমি অফিসে দিয়ে গেলাম 60 নাম্বার এই সবাইকে নিয়ে করে দিলেন মন্ত্রীদের না হলো মন্ত্রীর কাছে মন্ত্রী কপি আছে, সবাই লাগবে না যারা কমন স্যার I have a notice of my intention to lay on the table of the National Assembly a copy of the Assembly Activity Answer question number 162 filed by Sri Nirmal Vishwas MLA and Sri Monument Development MLA to reply to the answering fourth session of the 30th General Legislative Assembly to comments on and from 1st March 2020. মাননীয় সদস্যগণ এখন আমি ঘোষণা করছি যে 2024-25 অর্থ বছরের 1 এপ্রিল 2024 হইতে 31 মার্চ 2025 পর্যন্ত কমিটি অন পাবলিক অ্যাকাউন্টস নম্বর 1 নম্বর 2 নম্বর কমিটি অন এস্টিমেটস 3 নম্বর কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস 4 নম্বর কমিটি অন ওয়েলফেয়ার অফ শিডিউলড কাস্ট ওবিসি এন্ড মাইনরিটিস এবং কমিটি অন ওয়েলফেয়ার অফ শিডিউলড ট্রাইবস গঠনের জন্য সদস্যগণ মনোনয়নপত্র জমা দেওয়া এবং মনোনয়নপত্রের সময়সীমা নির্দিষ্ট করে গত 1 মার্চ 2024 তারিখে আমি ঘোষণা দিয়েছিলাম। তদনুযায়ী
উক্ত কমিটিগুলো প্রত্যেকের জন্য 11টি করে মনোনয়নপত্র যথাসময়ে পাওয়া গেছে এবং সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে সবগুলো মনোনয়নপত্রই বৈধ। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনার নিয়মাবলী বিধি 202 অনুচ্ছেদ মোতাবেক প্রতিটি নির্বাচনী কমিটিতে 11 জন করে মাননীয় বিধায়কের মনোনয়নপত্র পাওয়া গেছে। কাজে নির্বাচনের প্রয়োজন নেই। তাই উক্ত কমিটিগুলোর জন্য মনোনয়নপত্র দাখিলকারী মাননীয় বিধায়কগণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে বলে আমি ঘোষণা করছি। এখন আমি কমিটিগুলোর নাম এবং নির্বাচিত মাননীয় বিধায়কের নাম উল্লেখ করছি। প্রথমে হচ্ছে কমিটি অন পাবলিক অ্যাকাউন্টস, শ্রী বিশ্বকর্মা দেববর্মা মহোদয় সদস্য, শ্রীমতী কল্যাণী সাহা রায় সদস্য, শ্রী রামপদ জামাতিয়া সদস্য, শ্রী বিনয়ভূষণ দাস সদস্য, শ্রী সুশান্ত দেব সদস্য, শ্রী অভিষেক দেবরায় সদস্য, শ্রী প্রমোদ মিয়া সদস্য, শ্রী সুবোধ দেববর্মা সদস্য, শ্রী পাল নাংশু সদস্য, শ্রী দীপঙ্কর সেন সদস্য, শ্রী শৈলেন্দ্র নাথ সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধি 204 ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী বিশ্বকর্মা দেববর্মাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত করছি। কমিটি অফ এস্টিমেটস শ্রী রামপদ জামাতিয়া সদস্য, শ্রী বিনয়ভূষণ দাস সদস্য, শ্রী শম্ভুলাল চাকমা সদস্য, শ্রী অভিষেক দেবরায় সদস্য, শ্রীমতী স্বপ্ন মজুমদার সদস্য, শ্রী জিতেন্দ্র মজুমদার সদস্য, শ্রী সঞ্জয় মানিক ত্রিপুরা সদস্য, শ্রী মানব দেববর্মা সদস্য, শ্রী বিশ্বজিৎ কোলে সদস্য, শ্রী সুদীপ সরকার সদস্য, শ্রী নির্মল বিশ্বাস সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধি 204 ধারা 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী রামপদ জামাতিয়াকে এস্টিমেটস কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করছি। কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস শ্রী কিশোর বর্মন সদস্য, শ্রী মনোজ কান্ডিল সদস্য, শ্রী সুশান্ত দেব সদস্য, শ্রীমতী মীরাবাই সরকার সদস্য, শ্রী রঞ্জিত দাস সদস্য, শ্রী অভিষেক দেবরায় সদস্য, শ্রী প্রধানলাল জামাতিয়া সদস্য, শ্রী রঞ্জিত দেববর্মা সদস্য, শ্রী দিলীপ কুমার দেব সদস্য, শ্রী দীপঙ্কর সেন সদস্য, শ্রী শ্যামা চক্রবর্তী সদস্য। আমি ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধি 204 ধারা 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মনকে পাবলিক আন্ডারটেকিংস কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত করছি। কমিটি অন ওয়েলফেয়ার অফ শিডিউল কাস্ট, ওবিসি এন্ড মাইনরিটিস শ্রী রঞ্জিত দাস সদস্য, শ্রী জিতেন্দ্র মজুমদার সদস্য, শ্রীমতী স্বপ্না দাস পাল সদস্য, শ্রী কিশোর বর্মন সদস্য, শ্রী পিনাকি দাস চৌধুরী সদস্য, শ্রীমতী অন্তরা সরকার দেব সদস্য, শ্রী সুবোধ দেববর্মা সদস্য, শ্রী স্বপ্না দেববর্মা সদস্য, শ্রী সঞ্জয় মানিক ত্রিপুরা সদস্য, শ্রী ইসলামউদ্দিন সদস্য, শ্রী নারায়ণ সরকার সদস্য। আমি ত্রিপুরা বিধানসভা কার্য পরিচালনা নিয়মাবলী বিধি 204 ধারা 1 উপধারা অনুসারে মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাসকে কমিটি অন ওয়েলফেয়ার অফ শিডিউল কাস্ট, ওবিসি এন্ড মাইনরিটিস চেয়ারম্যান পদে নিযুক্ত করছি। কমিটি অন ওয়েলফেয়ার অফ শিডিউল ট্রাইবস শ্রী প্রমোদ মিয়া সদস্য, শ্রী রামপদ জামাতিয়া সদস্য, শ্রী রঞ্জিত দাস সদস্য, শ্রী শম্ভুলাল চাকমা সদস্য, শ্রী মাইনাপুর মগ সদস্য, শ্রীমতী স্বপ্না মজুমদার সদস্য, শ্রীমতী মীরারানী সরকার সদস্য, শ্রী বিশ্বজিৎ কোলে সদস্য, শ্রী রঞ্জিত দেববর্মা সদস্য, শ্রী জিতেন্দ্র চৌধুরী সদস্য, শ্রী দীপঙ্কর সেন সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধি 204 ধারা 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী প্রমোদ মিয়াকে কমিটি অন ওয়েলফেয়ার অফ শিডিউল ট্রাইবসের চেয়ারম্যান পদে নিযুক্ত করছি। মাননীয় সদস্য